বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তুরস্ক। গৌরবময় অতীতের সাথে উত্তর আধুনিকতার ছোঁয়া দেশটিকে করেছে সমৃদ্ধ, সেই সাথে করেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। মজার ব্যাপার হল, তুরস্ক দেশটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত। তাই তো এশিয়া ও ইউরোপের স্বাদ একসাথে নিতে পর্যটকরা ভিড় করেন তুরস্কে। দেশটির আলো ঝলমলে শহর ইস্তানবুল নিয়ে যেমন মানুষের আগ্রহের কমতি নেই, তেমনি অটোমান সাম্রাজ্যের অলিগলি ঘুরে তুরস্ককে জানতেও সবাই উদ্গ্রীব। আর তাই বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব তুরস্ক দেশটির বিভিন্ন জানা অজানা তথ্য। তুরস্ক মূলত পর্বতে ঘেরা উচ্চ মালভূমি। দেশটির মোট আয়তন প্রায় 7,83,356 বর্গ কিলোমিটার। আর এই আয়তনের 97% এশিয়া মহাদেশে এবং বাকি 3% ইউরোপ মহাদেশে অবস্থিত। দেশটির পশ্চিম ইউরোপ মহাদেশে অবস্থিত অংশটিকে ইউরোপীয় তুরস্ক বা ইস্টার্ন থেরস বলা হয়। আর অন্যদিকে যে বৃহত্তম অংশটি এশিয়া মহাদেশে পড়েছে তাকে আনাতোলিয়া বা এশিয়ান তুরস্ক বলা হয়। তুরস্কের এই দুটি অংশকে আলাদা করার জন্য দায়ী মূলত তিনটি গুরুত্বপূর্ণ জলপথ। এগুলো হল বসফরাস প্রণালী, মারমারা সাগর ও দারদানেলস প্রণালী। এদের মধ্যে বসফরাস প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি ইউরোপ ও এশিয়ার মাঝে সরাসরি সীমানা তৈরি করেছে। মজার ব্যাপার হল, তুরস্কের ইস্তানবুল শহরের ভেতর দিয়ে বয়ে গেছে এই বসফরাস প্রণালী, যার ফলে ইস্তানবুল শহরটি হল পৃথিবীর একমাত্র শহর যার এক অংশ ইউরোপে, আরেক অংশ এশিয়ায়। আরেকটি অবাক করার মতো বিষয় হল, তুরস্কের এক এক জায়গায় এক এক রকম আবহাওয়ার স্বাদ পাওয়া যায়, কারণ দেশটির বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অবস্থান এর জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। যেমন তুরস্কের দক্ষিণ ও পশ্চিম উপকূলের গ্রীষ্মকাল হয় যথেষ্ট উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির। অন্যদিকে শীতকালে প্রচণ্ড শীত পড়ার বদলে আবহাওয়া সহনীয় হয়ে থাকে। এদিকে দেশটির উত্তরাঞ্চল সারা বছরই থাকে বৃষ্টিমুখর। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে তুরস্কের পূর্বাঞ্চলের জলবায়ু। এ অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেশি, আবার শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সাথে তুষারপাতও দেখা যায়। তুরস্ক ঘুরতে চাইলে বসন্তকাল এবং শরৎকাল হবে সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় তুরস্কের আবহাওয়া মনোরম থাকে, যা ঘোরাঘুরির জন্য একদম পারফেক্ট। তুরস্ক ভ্রমণ মানে শুরুটা হবে ইস্তানবুল শহর দিয়ে। এটি এমন একটি শহর যা কিনা ইতিহাসের হাজারো উত্থান পতনের সাক্ষী হয়ে আছে। একসময় অটোমান আর বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহর। ইস্তানবুল শহরটি উঁচু নিচু টিলা বেষ্টিত, অনেকটা মক্কা নগরীর মতো, যে শহরের পথে পথে ছড়িয়ে আছে তুরস্কের গৌরবময় ইতিহাস। ইস্তানবুলের দর্শনীয় স্থানের মধ্যে সুলতান আহমেদ মসজিদ অন্যতম। এই মসজিদে একসাথে 10,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। এর মূল গম্বুজের পাশাপাশি রয়েছে আরও 8টি ছোট বড় গম্বুজ। গম্বুজ ও মিনারগুলো নীল ও সাদা সীসার গাঁথুনিতে তৈরি। মসজিদের ওপরের অংশে রয়েছে সোনালী রঙের নকশা। মসজিদের ভেতরের দেয়ালগুলোতে রয়েছে বাহারি কারুকাজ, সাথে আছে পবিত্র কোরআনের আয়াতের ক্যালিওগ্রাফি, যা যে কোনো পর্যটকের চোখ জুড়িয়ে দিতে বাধ্য। সুলতান আহমেদ মসজিদ থেকে বের হয়ে কিছু দূরে গেলেই দেখা মিলবে ইস্তানবুলের আরেক বিখ্যাত স্থান গ্র্যান্ড বাজারের। জেনে অবাক হবেন, মোট 60টি গলি নিয়ে বিস্তৃত এই বাজারে রয়েছে প্রায় 4,000 দোকান। এসব দোকানে পাওয়া যায় সুলতানি যুগে ব্যবহৃত আকর্ষণীয় তৈজসপত্র, বিভিন্ন আকৃতি ও নকশার দৃষ্টিনন্দন লাইট, ফুলদানি ও ঝাড়বাতি সহ সব ধরনের পণ্য। ইস্তানবুল শহরের অন্যতম দর্শনীয় স্থান হল হাজিয়া সোফিয়া মিউজিয়াম। কথিত আছে 916 সাল পর্যন্ত ভবনটি ছিল একটি ক্যাথলিক চার্চ। সুলতান ফাতেহ কর্তৃক কনস্টান্টিনোপল বিজয়ের পর এই গির্জার উপর সুউচ্চ মিনার নির্মাণ করে একে পরিণত করা হয় মসজিদে। পরবর্তীতে 1934 সালে কামাল আতাতুর্ক এটিকে পরিণত করেন জাদুঘরে। হাজিয়া সোফিয়া মিউজিয়ামে রয়েছে সুলতানি আমলের অনেক নিদর্শন।
এখানেই রয়েছে অটোমান সাম্রাজ্যের সম্রাট সুলতান সোলেমানের বাসভবন। এই বাসভবনের অভ্যন্তরে স্থাপিত সংগ্রহশালায় রয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক, পায়ের ছাপ এবং হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ব্যবহৃত জামা ও বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত সাহাবীদের তরবারি। অনেকে মনে করেন ইস্তানবুল তুরস্কের রাজধানী, কিন্তু দেশটির রাজধানী আসলে আঙ্কারা, যা তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর। এই শহরে আধুনিকতার সঙ্গে মিশে আছে ঐতিহ্য। আঙ্কারার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল আনিৎকাবির। এটি মূলত তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল আতাতুর্কের স্মৃতিস্তম্ভ ও সমাধি। আনিৎকাবিরের স্থাপত্যকলা রোমান ও তুর্কি শিল্পের অনুকরণে নির্মিত। এখানে রয়েছে বিশাল সমাধি হল, যেখানে মোস্তফা কামাল আতাতুর্কের কবর সংরক্ষিত, এবং এর চারপাশে রয়েছে প্রদর্শনী হল। আনাতোলিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম প্রাচীন তুর্কি সভ্যতার এক নিদর্শন। এখানে ব্রোঞ্জ যুগ থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত বিভিন্ন সময়ের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, প্রাচীন মৃৎশিল্প এবং স্বর্ণালঙ্কার প্রদর্শনের জন্য রাখা আছে। এই জাদুঘরের আরেকটি বিশেষ আকর্ষণ হল প্রাচীন কফিন ও মৃতদেহের সাথে দাফন করা সমাধি সামগ্রী। এই সমাধি সামগ্রী থেকে তৎকালীন মানুষের ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। মিউজিয়াম ও স্মৃতিস্তম্ভের পাশাপাশি আঙ্কারায় ঐতিহ্যবাহী মসজিদেরও কমতি নেই। আঙ্কারার সবচেয়ে বড় মসজিদ হল কোকোটেপ্পে। মজার বিষয় হল এই মসজিদ শহরের যে কোনো প্রান্ত থেকে সহজেই চোখে পড়ে, আর এর কারণ হল সুবিশাল গম্বুজ এবং 4টি সুউচ্চ মিনার। এই গম্বুজটি প্রায় 48 মিটার উচ্চতায় অবস্থিত এবং এর অভ্যন্তরে রয়েছে চমৎকার কারুকাজ। অবাক করা বিষয় হল এই মসজিদে প্রায় 24,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। তুরস্কের সমুদ্রের স্বাদ নিতে চাইলে চলে যান বদ্রুম শহরে। তুরস্কের বদ্রুম এমন এক জায়গা যেখানে গেলে মনে হবে আপনি চলে গেছেন কোনো রূপকথার শহরে। নীল সমুদ্র, সাদা রঙের ছোট ছোট বাড়ি, উঁচু নিচু পাহাড় ঘেরা শান্ত পরিবেশ, সব মিলিয়ে বদ্রুম যেন স্বপ্নপুরী। এই শহরটি তুরস্কের এজিয়ান সাগরের তীরে অবস্থিত এক সুন্দর পর্যটন নগরী। গ্রীষ্মকালে বদ্রুম শহরটি ছেয়ে যায় দেশ বিদেশ থেকে আসা পর্যটক দিয়ে। এখানকার খাবারও অনেক মজার। তাজা সিফুড, সুস্বাদু তুর্কিশ কাবাব আর বাদামের মিষ্টি। এখানে বেড়াতে আসার পর কেউ নৌকা ভ্রমণে যান, কেউ পাহাড়ে হাইকিং করে, আবার কেউ রিসোর্টে বসে শান্তিতে সূর্যাস্ত উপভোগ করে থাকে। বদ্রুমের সবচেয়ে বড় আকর্ষণ হল 15 শতকে ক্রুসেডারদের দ্বারা তৈরি বদ্রুম ক্যাসেল। এই দুর্গটি তৈরি হয়েছিল জলদস্যুদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য। এই দুর্গে রয়েছে আন্ডার ওয়াটার আর্কিওলজি মিউজিয়াম, যেখানে প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ, কলকবজা আর ডুবে যাওয়া রহস্যময় গল্প ঘুরে দেখা যায়। বদ্রুম মেরিনা বা ইয়ট ক্লাব এই শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে এখানকার বিলাসবহুল নৌকা এবং ইয়টগুলো নোঙর করা থাকে। বিশাল সমুদ্রের বুকে ভেসে ভেসে অভিজাত ইয়টে থাকার অভিজ্ঞতা নিতেও অনেকে এখানে আসেন। ওয়াইফাই থেকে শুরু করে প্রযুক্তির আধুনিক সব সুবিধাই বদ্রুমের বিলাসবহুল ইয়টগুলোতে পাওয়া যায়। তুরস্কের বেলুনের শহর নামে পরিচিত ক্যাপাডোসিয়ায় ঢুকলেই চারপাশে নানা রঙের হট এয়ার বেলুন চোখে পড়বে। এই অভিজ্ঞতা যেন রূপকথার মতো। রোমান্টিক রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য ক্যাপাডোসিয়া হতে পারে আদর্শ স্থান। সূর্যোদয়ের সময় প্রিয়জনকে সাথে নিয়ে হট এয়ার বেলুনে আকাশ থেকে ক্যাপাডোসিয়ার অপূর্ব সৌন্দর্য দেখা জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে দর্শনার্থীদের। হট এয়ার বেলুন রাইড, বিলাসবহুল ইয়টে রাত্রিযাপন, অতি আধুনিকতার সব উপাদান যেমন তুরস্কে পাওয়া যায়, ঠিক তেমনই দেশটির পথে পথে আছে সমৃদ্ধ ইতিহাসের হাতছানি। আর সেই ইতিহাসের বিশাল অংশ জুড়ে আছে অটোমান সাম্রাজ্য, যারা কিনা বিশ্বে 600 বছর নিজেদের রাজত্ব ধরে রেখেছিল। অটোমান সাম্রাজ্যের গল্পটা শুরু হয় 1299 সালে এক স্বপ্নবাজ শাসক ওসমান গাজীর হাত ধরে। তুরস্কের একটি ছোট্ট অঞ্চল থেকে যাত্রা শুরু করে এই সাম্রাজ্য ক্রমে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা এই 3টি মহাদেশে ছড়িয়ে পড়ে।
এটি শুধু একটি সাম্রাজ্য নয়, অটোম্যান যুগ ছিল পৃথিবীর ইতিহাসের এক সোনালী অধ্যায়। অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময় সম্রাট ছিল সুলতান সুলাইমানের শাসনামল। তার শাসনামলে অটোম্যান সাম্রাজ্য শুধু সাম্রাজ্য বিস্তারে নয়, শিল্প সংস্কৃতি জ্ঞানবিজ্ঞানেও দারুণ উন্নতি লাভ করে। তুর্কি জাতি তাদের এই গৌরবময় অতীতকে অত্যন্ত ভালোবাসার সাথে স্মরণ করে থাকে। এছাড়া বন্ধুত্বপূর্ণ আচরণ এবং আন্তরিকতার জন্য তুর্কি জাতির বেশ খ্যাতিও আছে পৃথিবী জুড়ে। অতিথিকে সাদরে গ্রহণ করার রীতি তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ঘরে অতিথি আসলে তারা চা না খাইয়ে ছাড়বেনই না। এছাড়া তুর্কি খাবারের বৈচিত্র্য ও স্বাদ বিশ্বজুড়ে জনপ্রিয়। তুর্কি কাবাব, পিলাফ, ডোলমা এবং লাহমাজুন তাদের ঐতিহ্যবাহী খাবার। ডেজার্টের মধ্যে বাকলাফা এবং কুনাফা বিশেষভাবে বিখ্যাত। মজার ব্যাপার হচ্ছে, তুর্কিরা বেশিরভাগ মিষ্টি খাবারেই বাদাম ব্যবহার করে থাকে। এতে তাদের খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। তুরস্কের বেশিরভাগ মানুষ মুসলিম, তবে তাদের জীবনে ধর্মের প্রভাব খুব একটা দেখা যায় না। জানলে অবাক হবেন, অনেক ঐতিহ্যবাহী মসজিদ থাকা সত্ত্বেও খুব কম মানুষই মসজিদে নামাজ আদায় করে থাকে। ইউরোপ মহাদেশে অবস্থিত হওয়ায় তুর্কিদের জীবনযাপনে বেশ ছাপ ফেলেছে পশ্চিমা রীতিনীতি। দেশটির শহুরে এলাকার বেশিরভাগ মানুষ আধুনিক পোশাক পরে, তবে গ্রামীণ এলাকায় ঐতিহ্যবাহী পোশাকের চল এখনও প্রবল। প্রাচীনকালে তুর্কি পুরুষরা সাধারণত লম্বা জামা এবং এর নিচে ঢোলা পাজামা পরত। জামার উপরে জ্যাকেট বা কোটের মতো একটি পোশাক পরা হতো, যা কাফতান নামে পরিচিত। নারীরা লম্বা গাউন, সিল্কের শাল এবং এমব্রয়ডারি করা জ্যাকেট পরত। মাথায় স্কার্ফ বা অলংকৃত টুপি ছিল নারীদের পোশাকের অংশ। আজও তুরস্কের গ্রামীণ এলাকায় উৎসব বা বিশেষ দিনে ঐতিহ্যবাহী পোশাক পরা হয়। তুরস্কের উৎসবগুলো তাদের জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ। পবিত্র রমজান মাস এবং ঈদ উদযাপন এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। এছাড়া বসন্ত ও নতুন বছরের আগমন উপলক্ষে এক ধরনের উৎসব পালন করে তুরস্কের কুর্দি ও আজারি জনগোষ্ঠীর মানুষ। এই উৎসবের নাম নওরোজ উৎসব। জেনে অবাক হবেন, উৎসবের সময় আগুন জ্বালানো ও তার উপর দিয়ে লাফ দেওয়ার মাধ্যমে তারা পুরনো কষ্টকে পেছনে ফেলে নতুন জীবনের সূচনা করছে বলে মনে করে। এছাড়া ইউরোপের অনুকরণে ইংরেজি বছরের প্রথম দিনটিকেও বেশ জাঁকজমকপূর্ণভাবে পালন করে তুর্কিরা। তবে এই আলো ঝলমলে উৎসবমুখর দেশটিকে ঘিরেও আছে অগণিত সমস্যা, আছে সমালোচনা ও বিতর্ক। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে তুরস্ক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী আশ্রয়দাতা। প্রায় ৩৫ লাখ সিরিয়ান শরণার্থী এখানে আশ্রয় নিয়েছে। তাদের জন্য খাদ্য, বাসস্থান এবং শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা তুরস্ক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই সমস্যা দেশটিতে শুধু মানবিক সংকটের সৃষ্টি করছে না, সাথে তুরস্কের অর্থনীতি এবং রাজনীতিতেও এর বিরূপ প্রভাব পড়ছে। এছাড়াও ভৌগোলিক অবস্থান এবং সামরিক শক্তি বিবেচনায় আন্তর্জাতিক রাজনীতিতেও তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের শাসন নিয়ে আন্তর্জাতিক মহলে প্রচুর বিতর্ক থাকার পরেও কূটনৈতিক কারণে শক্তিধর রাষ্ট্রগুলো তুরস্কের সাথে সমঝোতার নীতি মেনে চলে। তবে সব সমস্যাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শক্তিধর রাষ্ট্রের তালিকায় নিজেদের নাম আরও পাকাপোক্ত করছে দেশটি। কারণ তুরস্ক শুধু একটি দেশ নয়, বরং এই দেশ পৃথিবীর এক জীবন্ত ইতিহাস। তুরস্ক সেই রহস্যময় দেশ, যার প্রতিটি ইট পাথর, প্রতিটি দালান আর প্রতিটি মানুষ বলে যায় এক গৌরবময় ইতিহাসের গল্প, যে গল্পে উপস্থিত ছিলেন আমাদের পূর্বপুরুষরাও। এ বিশ্বে তুরস্ক আবারও নিজেদের শক্তিশালী করে তুলুক তাদের অফুরন্ত প্রাণশক্তি আর ভালোবাসা দিয়ে। এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।